অপারেশন সিন্দুর পরবর্তী অধ্যায়। রাত্রিবেলা পাকিস্তানের এক একটি জায়গায় এয়ার স্ট্রাইক হয়েছে। রাত 9টার পর থেকে ফেক নিউজের বন্যা বইতে শুরু করল। রাত 9টার পরে। 10টার সময় লাহোর দখল, 11টার পরে করাচি বিমানবন্দরে ভয়াবহ হামলা। পরে জানা গেল ছবিগুলো 2019 সালের ইসরায়েলের একটি ঘটনার সঙ্গে যুক্ত, সেখানকার ভিডিও। বলা হলো করাচি বন্দর দখল হয়ে গিয়েছে। রাত 12টায় ঘোষণা হলো রাজধানী ইসলামাবাদ নাকি ভারতের কবজায়। পরের দিন সকাল হতেই আবার পুনর্মূষিকভব। কিন্তু এই যে ফেক নিউজ বাস্ট করা, তাহলে ফেক নিউজের বন্যা কেন? ফেক নিউজ তৈরি করতে হয় কেন? এবং এই কাজ যারা করছে তারা কি আসলে দেশদ্রোহী নয়? অবশ্যই। ভারতবর্ষের 99% সংবাদ মাধ্যম, তারা কি পারবে এর দায় এড়িয়ে যেতে? পারবে না। কিছু মিডিয়া তো এমন শুরু করেছে যে কে আগে প্রাণ করিবেক দানের মতো, কে আগে ফেক নিউজ ছড়াইবেক যত। একজন ব্যক্তি ঘটনাচক্রে, তিনি জম্মুতে থাকেন, জম্মু নিবাসী। এই ব্যক্তির নাম মোহাম্মদ ইকবাল কোয়ারি। তিনি জম্মুর একটি মাদ্রাসার টিচার। সেই শিক্ষক পুঞ্চ জেলায় অবস্থিত। আপনারা জানেন পুঞ্চ একদম পাকিস্তানের বর্ডার অবস্থিত একটি স্টেট। সেই পুঞ্চে পাকিস্তানি বোমা বর্ষণে তার মৃত্যু হয়, মোহাম্মদ ইকবাল কোয়ারি, 7ই মে। আবার পাকিস্তানের পিওকের অন্তর্গত কোটলিতে টেররিস্ট ক্যাম্পে যখন ভারতীয় সেনা অপারেশন করে, সেখানে একজন মোহাম্মদ ইকবাল কোয়ারি, তার মৃত্যু হয়। ভারতীয় মিডিয়া, গদি মিডিয়া টু বি মোর স্পেসিফিক, তারা অকাতরে বলে দিল যে মোহাম্মদ ইকবাল কোয়ারি, যে পুঞ্চ জেলার বাসিন্দা একজন শিক্ষক, সে টেররিস্ট। মানে ন্যূনতম কোনো ক্রস ভেরিফিকেশন নেই, সংবাদের সোর্সে চেক করা নেই। ঠিক যেভাবে করাচি বন্দর দখল ভিডিও ছড়িয়ে দেওয়া হলো সমাজ মাধ্যমে, এমনকি ভিডিও গেমস থেকে ছবি ডাউনলোড করে ফাইটার জেট প্লেন উড়িয়ে দেওয়ার ছবিকে যুদ্ধের ছবি বলে কোনো লাগাম নেই সংবাদ মাধ্যমে। নিয়ন্ত্রণহীন ফেক নিউজ। এই ফেক নিউজ ফ্যাক্টরির অন্যতম কারিগর হচ্ছে রিপাবলিক মিডিয়া, এই রিপাবলিক মিডিয়া বিজেপির প্রভুদের তুষ্ট করতে সারাদিন ব্যস্ত। মনে করুন আপনি একটা গাধার নাম রাখলেন ময়ূর, আর তাকে একটু কালারফুল করতে তার নামের পাশে রঞ্জন বসিয়ে দিলেন, তাহলে তার নাম হলো ময়ূর রঞ্জন। মানে গাধাটি হয়ে গেল ময়ূর রঞ্জন। এহেন সেই সঞ্চালক তার শোতে করে হঠাৎ করে একদিন কাজী নজরুল ইসলামকে গালিগালাজ করে বলছে। কেন গালিগালাজ? কাজী নজরুল ইসলাম ধর্মে মুসলমান। যে মানুষটা সবচেয়ে বেশি শ্যামা সঙ্গীত লিখলো, মা কালীর পুজো যার লেখা শ্যামা সঙ্গীত ছাড়া হয় না, তার নাম কাজী নজরুল ইসলাম। সেই কাজী নজরুল ইসলামকে কুৎসিত ব্যাকৃতি করে, ব্যঙ্গোক্তি করে এহেন ময়ূখ রঞ্জন ঘোষ বলে উঠলেন, কি কাজী নজরুল ইসলাম হে, যে ওর কথা শুনতে হবে, লিখে গিয়েছে একই মিনিটে 2টি কুসুম। কুসুম কুসুম কিসের কুসুম, কি বলেছিল মনে আছে তো? বলে যাননি তো কিসের কুসুম? সেই ময়ূখ রঞ্জনের গালে থাপ্পড় মেরেছে ভারতীয় সেনাবাহিনী। ঠিক। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যখন সাংবাদিক সম্মেলন করছে, সেই সময় বিক্রম মিস্ত্রির দুপাশে ডান দিকে বসা সফিয়া কুরেশি, ধর্মে মুসলমান, বাদিকে ভূমিকা সিং, ধর্মে শিখ। বার্তা একটাই, 140 কোটি ভারতবাসীকে রিপ্রেজেন্ট করে ভারতীয় সেনা, যে 140 কোটির মধ্যে हिंदू मुसलमान सिख क्रिश्चियन सभी का खून है शामिल, यहाँ की मिट्टी में किसी की बाप की हिंदुस्तान थोड़ी ना है। ठीक। বার্তাটা পরিষ্কার। যারা বিতার অধিকারী, হ্যাঁ হিন্দু হওয়ার জন্য তাকে খুন হতে হয়েছে, তার মৃতদেহ আনার সময় শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা পৌঁছে যায়। শুভেন্দু অধিকারী আরেক পাগল। আর সেই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বুক চিতিয়ে যখন বুলেট ঝাঁঝরা করে দেয় আমাদের নদিয়ার পশ্চিম বাংলার ঝন্টু আলী শেখের বুক, ঝন্টু আলী শেখের কফিন যখন ফেরে, ভারত মায়ের বীর সন্তান দেশকে রক্ষা করতে গিয়ে বুলেট খাওয়া ঝন্টু, তার কফিন যখন ফিরে আসে বিমানবন্দরে, শুভেন্দু অধিকারীদের দেখা যায় না। পার্থক্যটা এখানে।
যারা ভারতবর্ষকে হিন্দু মুসলমানে ভাগ করতে চায়, ভারতীয় সেনাবাহিনী তাদেরকে মুখের উপর জবাব দেয় প্রেস কনফারেন্স করে। এই লড়াই হিন্দুর সাথে মুসলমানের নয়। ঠিক, এই লড়াই কোনোদিনও হিন্দুর সাথে মুসলমানের ছিল না, কোনোদিন না। এই লড়াই যুগে যুগে লাগানো হয়েছে। ব্রিটিশরা জানতো যে হিন্দু মুসলমান যদি এক হয়ে লড়ে, ব্রিটিশের কপালে দুঃখ আছে। তাই জন্য রটিয়ে দেওয়া হয়েছিল যে টোটা দাঁত দিয়ে ছিঁড়তে হয় গুলি চালানোর আগে, তাতে গরুর চর্বি এবং শুয়োরের চর্বি রাখা আছে। কারণ গরুর চর্বি হিন্দুর কাছে অপবিত্র, শুয়োরের চর্বি মুসলমানের কাছে। ওরা জানতো ডিভাইড অ্যান্ড রুল, ওরা জানতো হিন্দু মুসলমানকে আলাদা করতে হবে। র্যাডক্লিফ সাহেব লাইন এঁকেছিলেন হিন্দুকে আর মুসলমানকে আলাদা করে, কিন্তু সব হিন্দু মুসলমান আলাদা হয়নি। দেখানো পথে চলছে হচ্ছে তাই জন্যই আজও ভারতবর্ষের বুকে যত মুসলমান বাস করে এই দেশকে আপন করে নিয়ে, তাই লড়াইটা হিন্দু আর মুসলমানের ছিল না। এই ময়ূখ রঞ্জন ঘোষরা, এই রিপাবলিক বাংলা, গদি মিডিয়া, এরা তো সামনের বোরে, আসল ক্রীড়নক মাথার পেছনে থাকে। এই যে হিন্দু মুসলমানে ভাগ করে মারা হলো, হিন্দুদের বেছে বেছে মারা হলো, লাভকার হলো ভারতবর্ষের যারা হিন্দুত্ববাদী রাজনীতি করে তাদের। দুদিন আগে 22শে এপ্রিল যখন পেহেলগাঁওয়ে এই ঘটনা ঘটেছে বৈশরণে, নরেন্দ্র মোদী সৌদি আরবে ছিলেন, হতেই পারে বাইরে আছে, ফিরে এসে তো পেহেলগাম যাবেন না, যায় না, পেহেলগাম যায় না, ফিরে এসে সোজা চলে গেলেন বিহারে 24 তারিখ বিহারে চলে গেছিল হচ্ছে ভোটের প্রচার। সেই দলের কাছে আপনি জাতীয়তাবাদ এক্সপেক্ট করেন? একটি ভিডিও দেখলাম, কর্ণাটকে লাড্ডু বিলি করছে বিজেপি। লাড্ডু বিলি করার পর হাতটা মুছছে, লাড্ডুতে ঘি তেল লেগে থাকে, সে হাত মুছছে জাতীয় পতাকায়। জাতীয় পতাকা হাতে নিয়ে লাড্ডু বিলি করছে অপারেশন সিন্দুরের সাফল্যে। লাড্ডু বিলি হচ্ছে আর নেতারা হাত মুছছে দেশের পতাকায়। জাতীয় পতাকা বিলি করে যারা দেশের পতাকাকেই কোনোদিন মানেনি, স্বাধীনতার পরে বলেছিল তেরঙ্গা পতাকা আমাদের পতাকা নয়, যারা বলেছিল ভগবা ঝান্ডা হামারা হ্যায়, শুধুমাত্র গেরুয়া পতাকা। দেখলেন তো নিজেই সেই ছবি, সেই ভিডিও। এদের কাছ থেকে দেশপ্রেম আশা করবে ভারতবর্ষের মানুষ? আরএসএস কোনোদিন স্বাধীনতা সংগ্রামে ছিল না, হিন্দু পরিষদ কোনোদিন স্বাধীনতা সংগ্রামে ছিল না। স্বাধীনতা সংগ্রাম কংগ্রেস করেছে, অনুশীলন সমিতি করেছে, একাধিক বিপ্লবী সংগঠন করেছে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আরএসএস এর কোনো অবদান ছিল না। ওই একটা লোকের নাম বলে, যে লোকটা ব্রিটিশের কাছে 6 বার মুচলেখা দিয়েছিল, সাভারকার। সেলুলার জেল থেকে বেরিয়ে আসার জন্য ব্রিটিশ প্রভুর অনুরক্ত থাকবো, আমাকে যেন ব্রিটিশরা মার্জনা করে দেয়, আমি আর কোনোদিনও ব্রিটিশ বিরোধী কাজ করব না। সে হয়েছে দেশের হিরো, দেশের দালাল ছিল। আমাদের দেশভক্তির পাঠ সাভারকারদের থেকে শিখতে হয় না। আমাদের রক্তে নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের লেগাসিতে মহাত্মা গান্ধী। তাই জন্য আজও ভারতীয় সেনাবাহিনী যখন প্রত্যাঘাতের পর প্রেস কনফারেন্স করে, ভূমিকা সিং, সোফিয়া কুরেশি বার্তা একটাই, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টান। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় গোটা দেশ অটলজির পাশে ছিল। কার্গিল যুদ্ধের পরে 2004-এর লোকসভা নির্বাচন, ফিল গুড ফ্যাক্টর, গোল্ডেন কোয়াড্রেঙ্গেল, বাজপেয়ী তো কাজ করেননি তা না, তা সত্ত্বেও কিন্তু বিজেপি হেরে গিয়েছিল হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করায়, গুজরাট দাঙ্গা করায়। তাই দাঙ্গাবাজরা সাবধান। যারা হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছেন, এই ভারতবর্ষ শেখ আদিল হোসেন শাহরও দেশ। যে বিতান অধিকারীর মৃতদেহ এসছে এখানে হিন্দু বলে, সে বিতানের মতো আরো অনেকজনকে বাঁচানোর জন্য মুসলমান হয়েও যে জঙ্গিদের বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়েছিল টেররিস্টদের রাইফেল কেড়ে নিতে গিয়ে, তার নাম আমার মুসলমান ভাই শেখ আদিল হোসেন শাহ। আমার মুসলমান ভাই সেনা জওয়ান ঝন্টু আলী পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছে। তার দাদা বলেছে, আমি আমার ভাইয়ের জন্য গর্বিত। দাদা নিজেও সেনাবাহিনীর জওয়ান। তার মা বাড়িতে, ঝন্টুর স্ত্রী, বাড়ির লোক বলছে অপারেশন সিন্দুরের পর আজকে আমার ঝন্টুর প্রকৃত খুনের বিচার হয়েছে। আজকে ঝন্টু ভারতীয় সেনাবাহিনীর গর্ব, ঝন্টু আলী। ভারতীয় সেনাবাহিনীর গর্ব ভূমিকা সিং, ঠিক যেভাবে ভারতীয় সেনার এয়ারফোর্স, নেভি এবং পদাতিক বাহিনীর প্রতিটি সৈনিক তারা আমাদের দেশের গর্ব। সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক, তার একটাই পরিচয়, সে ইন্ডিয়ান আর্মি, সে ভারতের সোলজার। আমাদের সকলের একটাই পরিচয়, আমরা ভারতবর্ষের নাগরিক। আমাদের গর্বের জন্য এটুকুই যথেষ্ট। যারা এই জায়গাকে টুকরো করতে চায়, তারাই আসলে এই গদি মিডিয়ার ন্যারেটিভ ছড়াতে চায়। যখন প্রতিষ্ঠিত নাম করা সংবাদ মাধ্যম এই ধরনের ভুয়ো খবর ছড়ায়, তারপর তাদেরকেও রিজয়েন্ডার দিতে হয়। এই ভুয়ো খবরের তো আমরা দেখেছি এর আগে একাধিক জায়গায়।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভুয়ো খবরের রমরমা নতুন কিছু নয়। ওই মেজর ময়ূখ রঞ্জনরা ভাব করছে যেন এরাই সেনাবাহিনীর কর্তা। মানে কালকে রিপাবলিকের একটা অফিস খুলবে পিওকেতে, পরশুদিন রিপাবলিকের মালিক একটা ফ্ল্যাট কিনবে লাহোরে, লাহোর টাউনশিপে একটা ফ্ল্যাট কিনবে, তারপরের দিন একটা বন্দে ভারত এক্সপ্রেস ধরে ও করাচি থেকে ফিরবে অমৃতসরে। মানে এই যে হাস্যকর জায়গাগুলো তৈরি করছে, আসলে সেনাবাহিনীর ভূমিকাকে এরা খাটো করছে। ঠিক। এদেরকে বর্জন করুন, নিউজে থাকুন, ভিউজে নয়। Yes. আর গদি মিডিয়ার নিউজে তো একেবারেই নয়। ভালো থাকুন সবাই। আমি বাংলাদেশ থেকে হচ্ছে এই ভাইকে স্যালুট জানাই, ভারতীয় গদি মিডিয়ার মিথ্যাকে সামনে তুলে আনার জন্য। তিনি যেইভাবে খুব সুন্দরভাবে হচ্ছে ভারতীয় ইতিহাসে মুসলমানদের যে অবদান, এগুলো হচ্ছে খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, তোলার চেষ্টা করেছেন। আরও মুসলমানদের অনেক অবদান আছে, এগুলো বলে শেষ করার মতো নয়। এই সাংবাদিক ভাইটা হচ্ছে অল্প কিছু হচ্ছে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এই জন্য আমি তাকে হচ্ছে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। তো এই ছিল হচ্ছে দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যায় আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।